দেশ জুড়ে ভয়াবহ বন্যা, কক্সবাজারে 2 শিশুর মৃত্যু। সমুদ্র বন্দরে 3 নম্বর সংকেত। চট্টগ্রাম বোর্ডে স্থগিত শনিবারের এইচএসসি পরীক্ষা। বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তায় 10 নির্দেশনা প্রধানমন্ত্রীর। পাশে থাকার আশ্বাস জামায়াতের। যে কোনো পরিস্থিতি মোকাবেলার ঘোষণা এনসিপির। নরসিংদীতে অসহায় বাঘ প্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার 5। জমানো অর্থ লুট করতে বর্বরতা, বলছে র্যাব। এবং দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন বেলজিয়াম। খেলা শুরু রাত 1টায়। ম্যাচ নিয়ে টান উত্তেজনা বিশ্বজুড়ে। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে নদ নদীর পানি। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে চরম দুর্ভোগে পড়ছে মানুষ। কক্সবাজারে বন্যার পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। আর দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। চট্টগ্রামের চন্দনায়, সাতকানিয়া ও লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বান্দরবানের উজান থেকে নেমে আসা ঢলে শঙ্খ ও ঢলু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এদিকে সাতকানিয়ার বাজালিয়া, কেউচিয়া, সদাহা, খাগড়িয়া, তেমোহনী, কালিয়াইশ, আমিলাইশ ও উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে জনজীবন স্থবির হয়ে গেছে। দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসন শুকনো খাবার, বিশুদ্ধ পানি, বিনামূল্যে ঔষধ ও জরুরি সেবায় কন্ট্রোল রুম চালু করেছে। কক্সবাজারে বন্যার পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়া উপজেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। টানা বর্ষণে সাগর উত্তাল থাকায় জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ, হাতিয়া উপজেলার বিস্তীর্ণ জনপদ। মেঘনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বিধ্বস্ত বেড়িবাঁধ। ভারী বর্ষণ ও জোয়ারে হাতিয়ার বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। বন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। ডুবে গেছে দ্বীপের রাস্তাঘাট, পুকুর, ফসলি জমি, মাছের ঘের। অনেক শিক্ষা প্রতিষ্ঠান হাঁটু পানিতে নিমজ্জিত রয়েছে। এদিকে রাতভর টানা বর্ষণে জোয়ারের তোড়ে নিঝুম দ্বীপের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। একই চিত্র দেখা গেছে হাতিয়া পৌরসভার কিছু এলাকা ও তমরুদ্দি, জাহাজমারা, চর ঈশ্বর, নলচিরা, সুখচর, হরণী ও চানন্দি ইউনিয়নের অনেক এলাকায়। ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলে সাময়িক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 206 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে জেলার অন্যান্য নদীর পানিও ক্রমাগত বাড়ছে। পাওবো জানায়, ভারতের মেঘালয় অঞ্চলে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর প্রভাবে শেরপুরের নদ নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুনামগঞ্জ জেলা জুড়ে গত 7 জুলাই থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিপাতে নদ নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য অনুযায়ী জেলার সবকটি পয়েন্টেই পানি বেড়েছে। বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হওয়ার সম্ভাবনায় দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে জানান আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুক। গতকালকে থেকে আবার দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ খুলনা বিভাগ থেকে বৃষ্টিটা বেড়েছে। এই যে বৃষ্টির জন্য ভারী থেকে অতি ভারী বর্ষণ রয়েছে, এটা আগামী 13 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 12 তারিখ পর্যন্ত সারা দেশে অব্যাহত থাকবে, তবে 13 তারিখে দেশের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চল থেকে কমে যেতে পারে। পাশাপাশি সমুদ্র বন্দরে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত ছিল, সেটা এখনো বলবৎ রয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। প্রবেশ করে এখন বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন 5 জেলার শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে। দুপুরে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ পারভেজ সাজ্জাদ চৌধুরী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া বিদ্যুৎ না থাকায় সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে এলাকায় বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সারা দেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নিতে 10 নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এসব নির্দেশনার তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। এদিকে চলমান দুর্যোগ মোকাবেলায় প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন বলেও জানান তিনি। রাজধানীর সরকারি বাংলা কলেজে এক অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে ও দুর্যোগে যে কোনো মোকাবেলায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশ জুড়ে কিন্তু কোথাও কোথাও পাহাড় ধস হয়েছে, অনেকগুলো মানুষ মারা গিয়েছেন। এটি অত্যন্ত আমাদেরকে ব্যথিত করেছে, গভীরভাবে মর্মাহত করেছে। জনগণের নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এটি কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং সর্বস্তরের সকল যারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত আছেন নির্দেশনা দিয়েছেন। উনি খুব স্বল্প সময়ের ভেতরে 2,15,00,000 টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন, নিশ্চিত করেছেন 1000-এর বেশি আশ্রয় কেন্দ্র। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে চায়, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। সকালে বন্যা কবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনে একথা বলেন তিনি। চট্টগ্রাম ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিরোধী দলীয় নেতা। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ ও আর্থিক সহায়তার পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জামায়াত আমির। আমরা আজকে সারাদিন দেখবো, ঘুরাবো, মানুষের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করব, যতটুকু পারি তাদেরকে সহানুভূতি জানাবো, দোয়া করব, আমাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা যা পারি তাও করব এবং ফিরে গিয়ে আমরা সরকারকে এই ব্যাপারে অবহিত করে অবশ্যই আপনাদের হয়েই দাবি জানাবো, শুধু রিলিফ নয়, এই এলাকার বন্যার স্থায়ী সমাধান যাতে হয়, এই জন্য যা যা করার দরকার সব কথাই আমরা বলবো। শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়েই ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে আইডিইবিতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় নাহিদ ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগকে স্বাভাবিক করতে কাজ করছে গণমাধ্যম। সরকারের উচিত কূটনীতিকভাবে আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে কার্যকর করা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পরিস্থিতি রাজনৈতিকভাবেই মোকাবেলা করার ঘোষণাও দেন বিরোধী দলীয় চিফ হুইপ। আমরাও চাই দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। বাংলাদেশে রায় হয়ে গিয়েছে, এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। আমি মনে করি এটাও দেশের স্থিতিশীলতার জন্য একটা বড় একটা উদ্যোগ হবে এবং এই সরকারের দ্রুত সময় এটা করা উচিত। এবং এছাড়া অন্য কোনো পরিকল্পনা যদি কেউ ভাবে তাহলে সেটা কারোর জন্যই ভালো হবে না, বাংলাদেশের জনগণ সেটার জন্য প্রস্তুত আছে। অর্থ লুট করতেই নরসিংদীর রায়পুরার অসহায় বাক প্রতিবন্ধী বৃদ্ধাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। শেষ পর্যন্ত ববি বেগমের জীবন গেছে তারই কষ্টে জমানো টাকার কারণে। এ ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেল স্টেশনে ছিল বাক প্রতিবন্ধী ববি বেগমের ঘর। প্রায় 25 বছর রেল স্টেশনে নিঃশব্দে কাটিয়েছেন ববি বেগম। কোনো বেতন নয়, মানুষের দেয়া খাবার ও সহযোগিতায় চলছিল তার জীবন। অথচ জীবনের শেষ পরিণতি হলো নির্মম। সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয়ের খবর পেয়ে একদল দুর্বৃত্ত গভীর রাতে তার কক্ষে ঢুকে হামলা চালায়। টাকা লুটের জন্য বেধড়ক মারধর করা হয় অসহায় এই বৃদ্ধাকে। গুরুতর আহত অবস্থায় কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা যান ববি বেগম। ওনার দীর্ঘদিনের সঞ্চিত অর্থ তার কাছে ছিল, এটা দুর্বৃত্তরা জেনে যায় এবং ধারণা করা যায় যে এই অর্থ নেওয়ার জন্যই তারা আসলে হামলা করে। পরবর্তীতে 8 জুলাই
দিবাগত রাতে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে উনি মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। আলোচিত এই হত্যাকাণ্ডের পর ছায়া তদন্ত শুরু করে র্যাব। তদন্তের এক পর্যায়ে হত্যার সঙ্গে জড়িত 5 জনকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায় গ্রেপ্তারকৃতদের মধ্যে 3 জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। আমরা মোট 5 জনকে শনাক্ত করি এবং গ্রেফতার করি। প্রথমে আমরা 3 জনকে গ্রেফতার করি নরসিংদী জেলা থেকে। 2 জন ওই ঘটনাস্থল অর্থাৎ নরসিংদী এলাকায় ছিল না, পরবর্তীতে তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতে চলে যায়। তখন আমরা আমাদের র্যাব 9 এর সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করি। জীবনদশায় কোনো সম্পদের মালিক ছিলেন না ববি বেগম, ছিল শুধু অল্প কিছু কষ্টার্জিত সঞ্চয়। সেই সামান্য টাকার লোভেই ঝরে গেল একটি অসহায় মানুষের জীবন। এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা সবার। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। সারা দেশে 24 ঘন্টায় হামে 3 জন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা 1029 জন। 15 মার্চ থেকে এ পর্যন্ত এ রোগে মোট 750 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে রাজধানীতে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু, আর এর প্রকোপ ঠেকাতে মশক নিধন কীটনাশকের মান যাচাই জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে মশার উৎপাত ঠেকাতে নানা কর্মসূচি হাতে নিয়েছে নগর কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অভিযানই নয়, ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে দরকার সমন্বিত উদ্যোগ। পাশাপাশি কীটনাশক ব্যবহারেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে। হাম আতঙ্ক কাটতে না কাটতেই হানা দিতে শুরু করেছে ডেঙ্গু। বর্ষা আসতেই প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, হাসপাতালেও বাড়ছে রোগী। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের চিত্র এটি। হাসপাতালের অধিকাংশ ওয়ার্ড ঘুরে দেখা যায় ডেঙ্গু রোগীর উপস্থিতি। শয্যা সংখ্যা অপ্রতুল হওয়ায় ওয়ার্ডের বাইরেও চিকিৎসা নিতে দেখা গেছে অনেককেই। যখন টয়লেট কালো হয়ে গেল তখন আমরা এই বিছানা নিয়ে গেছিলাম। এই বিছানা নেওয়ার পরে ডেঙ্গু ধরা খেলো। শরীরে একটু জ্বর লাগছিল, হালকা কামড়ায় ধরার মতো অবস্থা হয়েছিল। পরে তখন বা টেস্ট সব করার পরে ডেঙ্গু পজিটিভ পাইছি আর কি। ঊর্ধ্বমুখী সংক্রমণে আতঙ্কিত রোগী ও তাদের স্বজনরা। প্রতি বছর তো দেখতেছে হামে অনেক শিশু মারা গেল। এটা তো পুরোপুরি আতঙ্ক, এটা তো মানুষ মারা যেতে পারে। সরকার যদি এটার প্রতি একটু ব্যবস্থা নেয়। এদিকে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এডিস মশার প্রজননস্থল, লার্ভা ধ্বংসসহ ফগিং কার্যক্রম অব্যাহত রেখেছে নগর কর্তৃপক্ষ। আগের তুলনায় মশা কিন্তু অনেক নিয়ন্ত্রণে আছে। মশার ওষুধ ব্যবহার করেছি বিধায় মশা নিয়ন্ত্রণে এসছে, বিষয়টা এরকম না। হয়তোবা আপনারা আপনাদের জায়গা থেকে পাবলিক অ্যাওয়ারনেসটাকে আমরা ডেভেলপ করতে পেরেছি। তবে সিটি কর্পোরেশনের এসব উদ্যোগ যথেষ্ট নয় বলে দাবি বিশেষজ্ঞদের। তাগিদ দিয়েছেন মশা নিধনে কীটনাশকের গুণগত মান পরীক্ষার। একই কেমিক্যাল যদি বারবার ব্যবহার করা হয় তাহলে সেটা কার্যকারিতা থাকে না। সেই মেডিসিনটার কার্যকারিতা টেস্ট করা, কার্যকারী মেডিসিন এটা নিয়মিতভাবে যদি করা হয় তাহলে কিছুটা প্রকোপ কমে আসতে পারে। শুধু সরকারি নয়, বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তি উদ্যোগও জরুরি বলে মনে করেন এই স্বাস্থ্য অর্থনীতিবিদ। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি দফতর ও উন্নয়ন প্রকল্পে দলীয় কোনো সিন্ডিকেট সহ্য করা হবে না বলে সাফ জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সরকারের ভাবমূর্তি বিনষ্ট হয় এমন কোনো সুবিধা দলীয় নেতাকর্মীদের দেওয়া হবে না। আমরা কোনো সিন্ডিকেট চাই না। নিশ্চয়ই আমার নেতা কর্মীরা সুবিধা পাবে, কিন্তু এমন সুবিধা আমরা দেব না যে সুবিধা সরকারের বদনাম করে বেড়ায়। হাসপাতালে এসে যদি চাঁদাবাজি করে সেটা তার ব্যক্তির লাভ হতে পারে, কিন্তু এই চাঁদাবাজির কারণে আমার সরকারের উপরে যে কালিমা লিখতে হবে সেই কালিমা সরকার নেবে না। বৃষ্টি বন্যার অজুহাতে রাজধানীর বাজারে বেড়েছে সবজি, মাছ, মুরগির দাম। নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের কর কমানোর সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার 1 মাসেও বাজারে নেই কোনো প্রভাব। নিত্যপণ্যের দাম আগের মতোই রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে আবারও বেড়েছে দাম।
এতে সাংসারিক ব্যয়ের চাপ কমছে না সীমিত আয়ের মানুষের। আরও জানাচ্ছেন উষা ফেরদাউস। বর্তমানে যে শিশু যারা রয়েছেন তাদের আমিষের কিন্তু একটা ঘাটতি রয়েছে, দিন দিন বাড়তেছে। কিন্তু পক্ষান্তরে কি হয়েছে, আয় রোজগার কমে গেছে, বাট দৈনন্দিন যেই জিনিসপত্র এগুলোর দাম কিন্তু বেড়ে গেছে। এভাবেই যাপিত জীবনের বাস্তবতা তুলে ধরেন বাজারে আসা ক্রেতা। বাজেটে সরকার মূল্যস্ফীতির চাপ কমাতে এবং বাজারে সরবরাহ বাড়াতে 60টি নিত্যপণ্যের আমদানি পর্যায়ে শুল্ক ও কর কমানোর ঘোষণা দেয়। সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার 1 মাসেও বাজারে তার কোনো প্রভাব পড়েনি। সরকার অনেক কিছু পদক্ষেপ নেয়, কোনটা বাস্তবায়ন হয়েছে বলেন? কোনোটাই করতে পারে না, কোনো সরকারই না। আমাদের বাংলাদেশের সরকার এবং তার দলের লোক আর সরকারি কর্মচারীরা মানুষ, অন্য রকম মানুষ না। মূল্যস্ফীতির কমানোর জন্য যে ছাড় দিয়েছে, এই আসলে ওটা দিলেই যে আমাদের যে দাম কমে যাবে, আমাদের যে সাধারণ মানুষ এটা সুবিধা পাবে, এই স্ট্র্যাটেজিটা আমার মনে হয় না কাজে দিচ্ছে। বৃষ্টি বন্যার অজুহাতে বেড়েছে সব ধরনের সবজির দাম। কাঁচামরিচ 200, বেগুন, বরবটি, করলা, লাউ, পটল, ঢেঁড়স সবই শতকের ঘরে। গত সপ্তাহে যেটা ছিল 80 এটা হয়েছে 100, যেটা ছিল 60 এটা হয়েছে 80 টাকা। দ্রব্যমূল্য আমরা বাজার থেকে কিনি, বাজারে এটার ইফেক্টিভ রেজাল্ট দরকার আমাদের। বৃষ্টির অজুহাতে চড়া রাজধানীর মাছের বাজারও। মাঝারি রুই 350 থেকে 450, ছোট রুই 300 থেকে 350 আর কাতল আকার ভেদে 340 থেকে 480 টাকা। তেলাপিয়া 200 থেকে 250, শিং 400 থেকে 500, পাঙ্গাস আকার ভেদে 180 থেকে 350, চাষের কই 200 থেকে 280। দেশীয় চিংড়ি মাছ যদি বলি তাহলে সেটা 1400, 1500, 1600। 50,000 টাকার উপরে স্যালারি আর্ন করে, সো দ্যাট তাদের ভেতরে যারা 70 পর্যন্ত পায় তারাও তো ইলিশ মাছ কিনতে সাহস পায় না। সো দ্যাট কারা কিনবে? সরকারের এখানে ভূমিকাটা কি? বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগি 190 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে, সোনালী 340 থেকে 360, লেয়ার 320 থেকে 340। এদিকে খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা পর্যন্ত, গরুর মাংস 800 থেকে 850। এখানে ক্রেতাদের কিছুই নাই, কিছুই করার নাই। সরকার নির্ধারণ করতেছে, বাট যারা ব্যবসায়িক তারা মানতেছে না। ব্রয়লার মুরগি 30 টাকা বাড়ছে গত সপ্তাহ থেকে। স্বস্তি নেই চালের বাজারেও। ব্রি 2829 চাল বিক্রি হচ্ছে 60 টাকায়, মিনিকেট 75 থেকে 85 এবং নাজিরশাইল 85 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। চিনি গুঁড়া চালের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এখনো ধানের দাম কম, কিন্তু চাউলের দাম বেড়ে যাচ্ছে। গ্রামগঞ্জে যান, চালের দাম কেজিতে 2-3 টাকা করে বেড়ে গেছে। কর সুবিধা আমদানিকারক, পাইকার ও খুচরা বিক্রেতারা ভোক্তার কাছে কতটা পৌঁছে দিচ্ছেন সে বিষয়ে বাজার তদারকির আহ্বান ক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। তেহরানে হামলার পর মধ্যপ্রাচ্যের 4 দেশ কুয়েত, কাতার, বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলা করেছে ইরান। দেশটিতে যুক্তরাষ্ট্রের চলমান হামলায় যোগ দিয়ে ফের সামরিক অভিযান চালাতে আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল। এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন আইআরজিসির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ বাহিদি। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইরানে হামলার পর কুয়েত, কাতার, বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান। দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। ইরানে যুক্তরাষ্ট্রের চলমান হামলায় যোগ দিয়ে পুনরায় দেশটিতে সামরিক অভিযান চালাতে আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতির অপেক্ষায় রয়েছে তেল আবিব। এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন আইআরজিসি প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ বাহিদি। এই হত্যাকাণ্ড কখনোই ইতিহাসের স্মৃতি থেকে মুছে যাবে না বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান, এমন তথ্য ওয়াশিংটনকে জানিয়েছে ইসরায়েল। ঐশী আলম, মোহনা সংবাদ। চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জিনজিয়াংয়ের একটি জুতার কারখানায় ভয়াবহ আগুনে অন্তত 28 জন নিহত হয়েছে। আগুনের খবরে শত শত উদ্ধারকর্মী দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে 2 শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ ঘটনার জন্য দায়ীদের অবশ্যই কঠোর জবাবদিহির আওতায় আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যদিকে স্পেনের আন্দালুসিয়ার আলমেরিয়া প্রদেশে দাবানলে 12 জন নিহত হয়েছে।
শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশজুড়ে ভয়াবহ বন্যা, কক্সবাজারে 2 শিশুর মৃত্যু। সমুদ্র বন্দরে 3 নম্বর সংকেত। চট্টগ্রাম বোর্ডে স্থগিত শনিবারের এইচএসসি পরীক্ষা। বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তায় 10 নির্দেশনা প্রধানমন্ত্রীর। পাশে থাকার আশ্বাস জামায়াতের, যে কোনো পরিস্থিতি মোকাবেলার ঘোষণা এনসিপির। নরসিংদীতে অসহায় বাক প্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার 5। জমানো অর্থ লুট করতেই বর্বরতা, বলছে র্যাব। এবং দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন বেলজিয়াম। খেলা শুরু রাত 1টায়। ম্যাচ নিয়ে টানটান উত্তেজনা বিশ্বজুড়ে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।